কায়ান আলমারি খুলে একটা ক্লাসি রয়্যাল ব্লু স্যুট আর সাদা শার্ট বের করে নিল। যে মেয়েটা একটা সাধারণ শাড়িতে ওর পুরো দুনিয়া ওলটপালট করে দিতে পারে, সেই মেয়ের পাশে দাঁড়িয়ে আজ ও নিজেকে কমতি রাখতে রাজি নয়। দ্রুত রেডি হয়ে চলে পারফেক্ট ব্যাগ ব্রাশ করে নিচে নামলো। সুদর্শন পুরুষালী ব্যক্তিত্বে আভিজাত্য ঠিকরে পড়ছে। নিচে ড্রয়িং রুমে মিসেস আলিয়া আর নুরাইন অপেক্ষা করছে। কায়ানকে নিচে নামতে দেখে মিসেস আলিয়া মুচকি হেসে বললেন, বাহ, আজ তো আমার ছেলেকে হ্যান্ডসাম লাগছে। নুরাইন একবার চোখ তুলে তাকালো। সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা কায়ানের চোখ আবার স্থির হয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত একটা আলোড়ন অনুভব করলো। মেয়েটা কি সত্যি এত সুন্দর, নাকি শুধু তার চোখে আজ নুরাইনকে অন্যরকম করে দেখছে? গাড়ি ড্রাইভ করার দায়িত্ব আজ কায়ান নিজেই নিল। ফ্রন্ট সিটে মিসেস আলিয়া বসেন আর পেছনের সিটে নুরাইন। গাড়ির রিয়ার ভিউ মিররে কায়ানের চোখ বারবার পেছনের সিটে বসা নুরাইনের মুখের ওপর গিয়ে থমকে যাচ্ছে। নুরাইন জানলার বাইরে তাকিয়ে শহরে নিয়ন আলোর মেলা দেখছে। এদিকে কেউ একজন তীব্র তৃষ্ণা নিয়ে দেখে চলছে নুরাইনকে। পার্টি ভেন্যুতে পৌঁছানোর পর পুরো হলের আলো আর জাঁকজমকপূর্ণ পরিবেশ সবাইকে মুগ্ধ করে তুলল। বড় বড় বিজনেস টাইকুনরা মিসেস আলিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এলেন। কায়ান নুরাইনের ঠিক পাশে ছায়ার মতো দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক সুদর্শন তরুণ গ্লাস হাতে হাসি মুখে নুরাইনের দিকে এগিয়ে এলো। ছেলেটি এসে বলল, হ্যালো নুরাইন, অনেকদিন পর দেখলাম তোমাকে, আজ কিন্তু তোমাকে জাস্ট এলিগেন্ট লাগছে। নুরাইন মৃদু হেসে উত্তর দিতে যাবে, ঠিক তখনই কায়ানের হাতটা শক্ত হয়ে পকেটের ভেতর মুঠো হয়ে গেল। জল শক্ত হয়ে উঠল, চোখের মনি দুটো রাগে আর হিংসায় জ্বলন্ত কয়লার মতো রূপ নিল। নুরাইনের পাশে এই নতুন পুরুষের অনধিকার প্রবেশ ভেতরে শান্ত হয়ে আসা ঝড়টাকে আবার দ্বিগুণ বেগে উস্কে দিল। কায়ান এক কদম এগিয়ে এসে নুরাইনের একদম গা ঘেঁষে দাঁড়ালো, যেন ও পুরো পৃথিবীকে বুঝিয়ে দিতে চায় এই মেয়ের ওপর অন্য কারো দৃষ্টি দেওয়ার অধিকার নেই। মিসেস আলিয়া গ্লাস হাতে ওদের পাশে এসে দাঁড়ালেন। তিনি আলতো করে কায়ানের কাঁধে হাত রেখে অন্যদের দিকে তাকিয়ে বললেন, আমার ছেলে কায়ান। মায়ের মুখে নিজের পরিচয়টা শুনে কায়ান ওর রাগি রি করতে থাকা মনটাকে জোর করে শান্ত করলো। নিজের পকেটে থেকে হাতটা বের করে সোজা হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে ভিতরে যতখানি হিংসে আর জেদ চলুক না কেন, এখন একজন পারফেক্ট জেন্টলম্যান হয়ে থাকতে হবে, তাও খুব ভালো করেই জানে। বিশেষ করে নুরাইনের সামনে নিজেকে কোনোভাবেই ছোট হতে দেবে না। কায়ান ঠোঁটের কোনো আনুষ্ঠানিক হাসি ফুটিয়ে তুলল। নাইস টু মিট ইউ মিস্টার রোহান। নাইস টু মিট ইউ কায়ান, তোমার কথা অনেক শুনেছি, আর সামনাসামনি দেখে ভালো লাগলো। হাত মেলানোর সময় কায়ানের আঙুলের বাঁধন রোহানের হাতের উপর একটু বেশি শক্ত ছিল, যা কেবল রোহানই টের পেল। কায়ানের চোখ দুটো এক অলিখিত সতর্কতা দিচ্ছিল, দূরত্ব বজায় রাখুন। এরকম ফর্মাল পার্টি এমনিতে কায়ানের দম বন্ধ লাগে, তার ওপর নুরাইনের আশেপাশে রোহানের মতো ছেলেদের ঘুরঘুর করাটা ভেতরের অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে। নুরাইনের সামনে নিজেকে শান্ত রাখাটা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। নিজের পকেটে হাত গুজে কায়ান লম্বা কদমে হলের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে বাতাস বইছে, হলের ভিতরে কোলাহল পেছনে ফেলে সোজা চলে এলো ভেন্যুর ব্যাকইয়ার্ডে থাকা সুইমিং পুলের সাইডে। পুলের জলরাশিতে নিয়ন বাতিগুলো চমৎকার এক প্রতিচ্ছবি তৈরি করছে। চারপাশটা বেশ শান্ত। কায়ান ব্লেজারের ভেতরে পকেট থেকে লাইটারের সিগারেটটা বের করলো। একটা সিগারেটের ঠোঁটে চেপে লাইটারটা জ্বালাতে অন্ধকারের মাঝে জ্বলে উঠল। প্রথম টান্ডা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ল। ভেতরে জমে থাকা হিংসের দহন যেন ওই ধোঁয়ার সাথে মিশে চারিদিকের বাতাসে মিলিয়ে যেতে চাইল। ঠিক তখনই ধোঁয়ার আড়াল থেকে পুলের অপর প্রান্তের একটা কাঠের বেঞ্চের দিকে ওর নজর গেল। সেখানে আবছা আলো নেভি ব্লু শাড়ি পরিহিত নুরাইন একা বসে আছে। এক হাতে বেঞ্চের ওপর রাখা খুব উদাসীন চোখে পুলের শান্ত জলের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোটা সরাসরি ফর্সা মুখের এক পাশে এসে পড়েছে, যা এই নির্জনতায় আরও বেশি রহস্যময়ী আর পার্থিব সুন্দর করে তুলেছে নুরাইনকে। পার্টি হলে এত মানুষের ভিড়ে এড়িয়ে শান্ত জায়গায় একা বসে থাকা কায়ানকে কিছুটা অবাক করলো। কায়ান ঠোঁটের সিগারেটটা আঙুলের ডগায় নিয়ে ধীর পায়ে নুরাইনের দিকে এগিয়ে এলো। কাছাকাছি গিয়ে জুতো জোড়ায় মৃদু আওয়াজ পেতে নুরাইন চমকে চোখ তুলে তাকালো। কায়ান কোনো কথা না বলে ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। কাজল কালো চোখের গভীরে চোখ রেখে সিগারেটটা নিচে ফেলে জুতো দিয়ে পিষে দিল। আপনি এখানে? ভেতরে এত মানুষ আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে, আর আপনি একা একা এখানে অন্ধকারে বিলাস করছেন? কখনো কখনো অনেক মানুষের ভিড়ে থাকার চেয়ে এই একাকিত্ব অনেক বেশি শান্তি দেয় কায়ান। প্রতিদিন নিয়মে বেড়াজালে বন্দি জীবন কাটাতে কাটাতে মানুষ ক্লান্ত হয়ে যায়। আজকের এই রাতটা, এই শান্ত বাতাস, এগুলো ডায়েরির পাতায় লিখে রাখা যায় না, শুধু অনুভব করা যায়। নুরাইনের মুখে এমন গভীর জীবনমুখী কথা শুনে কায়ান একটু থমকে গেল।
পাশের খালি জায়গাতে আলতো করে বসে পড়ল। দুজনের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। কায়েন নিজের 2 হাত হাঁটুতে রেখে পুলের জলের দিকে তাকিয়ে বলল, নিয়ম তো আপনি নিজেই তৈরি করেছেন। আমি তো মুক্তি পাখির মতো বাঁচতে ভালোবাসি। তুমি বেপরোয়া হতে পারো, কারণ তোমার হারানোর ভয় নেই। কায়েন এবার সোজা নুরাইনের চোখের দিকে তাকালো। কায়েনের মনে হলো এই গম্ভীর কঠিন মেয়েটার ভেতরে এক শান্ত নদী লুকিয়ে আছে, যা দুনিয়ার কেউ কোনোদিন দেখার চেষ্টা করেনি। বুকের ভেতরে হার্টবিট আবার নিজের চেনা গণিতিতে হারাতে শুরু করলো। এক অজানা তীব্র আকর্ষণ ওকে নুরাইনের দিকে টেনে নিচ্ছিল। যদি কখনো এমন কেউ আসে যে আপনার সব নিয়ম ভেঙে আপনাকে মুক্ত করে দিতে চায়, আপনার এই ডায়েরির পাতাগুলো ওলটপালট করে নিজের নামে লিখে নিতে চায়, তাকেও কি আপনি আপনার এই গাম্ভীর্যের দেওয়ালে তুলে দূরে সরিয়ে দেবেন মিস অ্যাঞ্জেল? কায়েনের আচমকা প্রশ্নে নুরাইন এক মুহূর্তের জন্য আটকে গেল। ঠিক তখনই কায়েনের পকেট থেকে ফোনের রিংটোন ভেসে এলো। স্ক্রিনে স্যামের নাম দেখে কায়েন ভ্রু কুঁচকে উঠল। কায়েন নুরাইনের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ইতস্তত করলো, তারপর বলল, 1 মিনিট, আমি এখনই আসছি। কায়েন একটু দূরে সরে গিয়ে ফোনটা ধরল। গম্ভীর স্বরে কথা বলতে বলতে পিঠ থেকে ফিরিয়ে নিল নুরাইনের দিক থেকে। নুরাইন একা বেঞ্চে বসে আবার পুলের জলের দিকে তাকিয়ে নিজের মনের অস্থিরতা সামলানোর চেষ্টা করল। হঠাৎ পার্টির ভিড় থেকে বেরিয়ে আসে এক মাতাল লোক। যে নেশাভূত হয়েছিল সে পুলের সাইড দিয়ে যাওয়ার সময় নুরাইনকে একা বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো। মেয়েটির রূপে আর এই নির্জনতায় কুমতলোভ জেগে উঠল। ধীর পায়ে নুরাইনের পেছনে এসে দাঁড়ালো। কিছু বোঝার আগে ওয়েটারটি অত্যন্ত বেয়াদবি করে নিজের হাত বাড়িয়ে নুরাইনের কোমর স্পর্শ করে দুঃসাহস দেখালো। নুরাইন তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল, মুখটা রাগে ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই কায়েনের দৃষ্টি হলের পেছনের দিকে এই দৃশ্যে আটকে গেল। ফোনের ওপাশে স্যাম কি বলছিল তা কায়েনের কান পর্যন্ত পৌঁছালো না। চোখের মণি দুটো রাগে রক্তবর্ণ হয়ে উঠল। কায়েন এক মুহূর্ত নষ্ট করল না, ফোনটা ছুঁড়ে ফেলে বজ্রগতির মতো সেই লোকটার দিকে ছুটে এলো। লোকটা কিছু বুঝে ওঠার আগে কায়েন লোকটার কলারটা খপ করে চেপে ধরল। কোনো কথা নেই, বার্তা নেই, কায়েনের শক্ত মুষ্টির এক প্রচণ্ড ঘুষি সোজা লোকটার চলে আছড়ে পড়ল। লোকটি টাল সামলাতে না পেরে সরাসরি সুইমিং পুলের শীতল জলে গিয়ে পড়ল। পুলের পানিতে লোকটি ছটফট করতে লাগলো। কায়েনের রাগ দমানোর উপায় নেই। পুলের কিনারায় গিয়ে দাঁড়ালো। জল শক্ত হয়ে আছে, আর চোখের দৃষ্টিতে আগ্নেয়গিরির মতো জ্বলন্ত ঘৃণা। তাতে দাঁত চেপে গর্জে উঠল, তোর সাহস কীভাবে হয় ওকে স্পর্শ করার? তোর এই নোংরা হাতটা আজ আমি এখানেই কেটে ফেলার যোগ্য। নুরাইন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কায়েনের রূপ দেখছে। এই ছেলেটা যখন রাগ করে তখন যে ও কতটা ভয়ঙ্কর হতে পারে। কায়েনের পরনের স্যুটটা এখন কিছুটা অগোছালো, চুলের কিছু অংশ কপালে নেমে এসেছে। কায়েন নুরাইনের দিকে ফিরে তাকালো। দৃষ্টিতে থাকা রাগটা পলকে এক অদ্ভুত উদ্বেগের রূপ নিল। দ্রুত নুরাইনের সামনে এসে দাঁড়ালো, কণ্ঠস্বর কিছুটা নিচু করে অত্যন্ত ব্যাকুল হয়ে বলল, আপনি ঠিক আছেন তো? ও কি করেছে আপনাকে? নুরাইন কায়েনের দিকে তাকিয়ে রইল। নুরাইন উত্তর পাওয়ার আগে কায়েন রাগের পারদ যেন আরও এক ধাপ চড়ে গেল। পুলের জলে ছটফট করতে থাকা লোকটার দিকে তাকিয়ে ভেতরের হিংস্র সত্ত্বটা আর কোনো বাধা মানল না। নিজের ব্লেজারটা এক চটকায় খুলে বেঞ্চের উপর ছুঁড়ে মারল। নুরাইন কিছু বুঝে ওঠার আগেই কায়েন সোজা সুইমিং পুলের ঠান্ডা পানির ভেতর ঝাঁপিয়ে পড়ল। পানিতে নেমে লোকটার কলার ধরে টেনে তোলে এবং একের পর এক শক্ত ঘুষি মুখে আর বুকে বসাতে লাগলো। পানির ছিটকানিতে চারপাশটা ওলটপালট হয়ে যাচ্ছিল। কায়েন তখন হিতাহিত জ্ঞান শূন্য। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এই নোংরা লোকটা নুরাইনের শরীরে হাত দেওয়ার সাহস কীভাবে পেল? লোকটা ব্যথায় চিৎকার করে ক্ষমা চেয়েছিল, কিন্তু কায়েনের কানে তখন কোনো শব্দ পৌঁছাচ্ছিল না। দাঁতে দাঁত চেপে বলছিল, তোকে আজ আমি মেরেই ফেলবো। পুলের পাড়ে দাঁড়িয়ে নুরাইন এই দৃশ্য দেখে শিউরে উঠছে। পরিস্থিতি হাতছাড়া হয়ে যাচ্ছে বুঝতে পেরে নুরাইন আর চুপ থাকতে পারল না। পুলের কিনারে এসে বলল, কায়েন স্টপ ইট, কী করছো এগুলো? কায়েন, আমার দিকে তাকাও, ছাড়ো ওকে। নুরাইন কণ্ঠ পেতে কায়েন শেষ একটা ধাক্কা দিয়ে ওয়েটারকে জলের মাঝে ফেলে দিল। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কায়েন পুলের সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। সাদা শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে, পুরো শরীর রাগে কাঁপছে। নুরাইন এক মুহূর্ত নষ্ট না করে বেঞ্চ থেকে কায়েনের ব্লেজারটা তুলে নিল। কায়েনের হাতটা শক্ত করে চেপে ধরে নুরাইন হাতের ছোঁয়া পেতে কায়েনের রাগটা যেন কিছুটা শিথিল হয়ে এলো। অনেক হয়েছে, এবার শান্ত হও, এখান থেকে চলো। নুরাইন কায়েনের হাত ধরে ট্রেনে পার্কিং লটের দিকে যেতে থাকলো। গাড়ির কাছে পৌঁছে নুরাইন কায়েনের হাত থেকে চাবিটা নিয়ে নিল। কায়েনকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে নুরাইন ব্যাগ থেকে ফোনটা বের করলো। এই অবস্থায় পার্টিতে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, আর মিসেস আলিয়াকে না জানিয়ে যাওয়াটাও ঠিক হবে না। নুরাইন দ্রুত টাইপ করে মিসেস আলিয়াকে একটা মেসেজ পাঠালো, মা, আমি আর কায়েন বাড়ি চলে যাচ্ছি। আসলে কায়েনের শরীরটা ভালো লাগছে না, ও আর এখানে থাকতে যাচ্ছে না। আমি ড্রাইভার আঙ্কেলকে বলে দিচ্ছি, উনি আপনাকে নিয়ে চলে আসবেন। আমাদের জন্য একদম চিন্তা করবেন না। মেসেজ সেন্ড করে নুরাইন ফোনটা পাশে রেখে গাড়িটি আর শিফট করে এক্সেলেটরে চাপ দিল। গাড়িটা আলো ঝলমলে ভেন্যু ছেড়ে রাতের অন্ধকার হাইওয়ের দিকে ছুটে চলল।
গাড়ির ভেতরে পরিবেশটা থমথমে। কায়েন সিটে মাথা হেলিয়ে দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। চলবে।